আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো আমি ইনফ্যাক্ট গতকালকেই 24 ঘন্টার মধ্যে এরকম একটা ভিডিও আপ করেছিলাম যে 7.7 ঢাকায় যদি ভূমিকম্প হয় তাহলে ঢাকার কি অবস্থা। তো আমরা জানি যে মায়ানমার, থাইল্যান্ড এইসব জায়গাতে ভূমিকম্প হয়েছে 7.7-এ, বিশেষ করে মিয়ানমারে আর কি প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে আর কি। তো তাদের জন্য সহমর্মিতা মানে শোকাহত আর কি। আমরা যেই ধর্মের বা যেই দেশের মানুষই হন না কেন, মানে মৃত্যু কাম্য না আর কি। এবং এরকম একটা ভয়াবহ মানে ভূমিকম্প 20 বছরের মধ্যে, মানে কয়েক যুগের মধ্যে মিয়ানমারে দেখা যায়নি আর কি। তো দেখেন, আমি ওই গতকালকে ভিডিওটা দিয়ে দেখিয়ে কিন্তু এটাও বলেছিলাম যে জাপানের একটা চিত্র দেখিয়েছিলাম যে ওখানে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলি মানে মানে তাদের প্রচুর, মানে একটু পরপরই ভূমিকম্প হয় জাপানে। তো ওখানে যারা মানে গেছেন বা যারা জানেন, অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা নিউজেও দেখেছেন যে জাপানের এক ধরনের টেকনোলজি তারা বানিয়েছে যে ওই বিল্ডিং এর নিচে একটা স্প্রিং এর মতো, মানে তারা ওই 25 তলা 30 তলা বিল্ডিং গুলো এভাবে নড়াচড়া করে, বাট ভেঙে পড়ে না আর কি। তো আমার মনে হয় যে ঢাকা যদি এখন ওই 7 বাদ দেন, 6 আমি বলেছি আর কি, 6 পয়েন্ট সামথিং যদি 6 যদি হয়, সেটাও ঢাকা ধূলিসাৎ হয়ে যাবে আর কি। তো এটা কতটা ঝুঁকির মধ্যে আছে ঢাকা শহর বা বাংলাদেশ, সেটা ওই প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছে আজকে যে 29 মার্চ এটা বলতেছে যে বড় ভূমিকম্পের সংখ্যা বাংলাদেশও উচ্চ ঝুঁকিতে 4 অঞ্চল, ফায়ার সার্ভিস। তো আমি একটু পড়ি আর কি। হ্যাঁ, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশও একই ধরনের বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে রয়েছে আর কি। মিয়ানমার ও থাইল্যান্ডে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জানিয়েছে। তো এইটা আমার মনে হয় যে তারা এগুলি তো করেছেন, কিন্তু আমি এটাও বলেছি যে দেখেন, বাংলাদেশে যে মানে ঘনবসতিপূর্ণ যে এলাকা, আমরা তো আসলে একতলা বিল্ডিং এ অনেকে ভাড়া থাকেন আর কি। ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে যারা প্রয়োজনে আসেন তারা ঢাকাতে ভাড়া বাসাতে থাকেন, কিন্তু বিল্ডিংগুলো এত কনজাস্টেড। হ্যাঁ, আপনি ওই কি বলে প্রত্যেকটা জায়গাতে মানে কনজাস্টেড তো হয়েছে, মানে খেলার মাঠ নাই, এটা নাই, যেগুলি ছিল সেগুলিও বিল্ডিং হয়ে গেছে আর কি। তো এই 4 তলা 5 তলা 6 তলা এগুলির আধিক্য, এবং এখন দেখেন 10 তলা 12 তলা 15 তলা এগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কমন আর কি। তো এগুলা মানে ব্যাপারটা কি যে ধসে পড়লো মানুষ মূল্য, সেটা কথা না। আপনি যারা বেঁচে থাকবে আর কি ভূমিকম্পের পরে, তাদেরকে উদ্ধার করার মতো আসলে কোনো সুযোগ থাকবে না। এই ফায়ার সার্ভিস থেকে যে উনি বিজ্ঞপ্তি দিচ্ছেন, ওনার বিল্ডিংটাও ঠিক আছে কিনা এটাও কিন্তু আমরা ডাউট করতে পারি আর কি। তো এইসব দিক দিয়ে বিবেচনা করলে ওই ঢাকা ক্যাপিটালকে একটু ট্রান্সফারের কথা অনেকে বলতেছিলেন, এটা খুব জরুরি। অন্তত প্রশাসনিক দপ্তরগুলো যেন ঠিক থাকে, এবং সাথে সাথে একটু স্প্রেড আউট হওয়া উচিত আর কি। মানে এক কেন্দ্রিক ঢাকাকে কেন্দ্র করে যে আয় রোজগারের মানুষগুলো, একদম নিম্নবিত্তর যে মানুষগুলো আছে, রিক্সা শ্রমিক যারা আছেন, তারাও সেই উত্তরবঙ্গ থেকে বা সারা বাংলাদেশ থেকে ছুটে আসেন আর কি। তো এরা যেন না আসে, সেটার জন্য এটা প্রকল্প নিশ্চিত করা যে ঢাকামুখী মানুষদের জন্য আসলে কি করা উচিত, এবং প্রত্যেকটা তাদের নিজের এলাকায় আর কি, যে ঢাকায় তারা যে পার ডে ইনকাম করে সেটার চাইতে তাদের বেশি ইনকাম থাকতে হবে সেই এলাকায়, এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে সেই প্রকল্পের মধ্যে ঢুকিয়ে তাদের আয় বৃদ্ধি করা উচিত। তাহলে হবে কি যে ঢাকামুখী তারা হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত রিক্সা শ্রমিক যদি ঢাকায় আসা বন্ধ হয়ে যায়, তাহলে চলাচল করবো কিভাবে? তো এইটা যখন হবে তখন আমরা আরো একটা প্ল্যান আমরা করতে পারি। বাট আমরা মানে যদি কানেক্টিভিটির কথা চিন্তা করি, যে আমি আমার ঘর থেকে বের হয়ে মানে একটা সাবওয়ে থাকবে বা একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো থাকবে, সেখানে আমি ঢাকা শহরে যে কোনো জায়গাতে যাইতে পারবো। মানে কনসেপ্টটা তো এটাই ছিল। আপনি এখন দেখেন কি বলে আন্ডারগ্রাউন্ড মানে যে আছে মেট্রো রেল যেটা আছে, এটা তো একদম জায়গা পাওয়া যায় না। এখন যেটা আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে, সেই গাবতলী থেকে যেটা আসবে সেটা সামনে দিয়ে কলাবাগান হয়ে চলে যাওয়ার কথা। এখন
মেইন রোডে তো আসলে পয়সা খরচ করে রিক্সা ট্রাভেল করে ওখানে যাওয়ার চাইতে আপনি রেসিডেন্সিয়াল এরিয়ার নিচগুলো দিয়ে নিয়ে আসেন। মানে আপনি ওই শ্যামলী দিয়ে সোজা চলে না গিয়ে আপনি কি বলে শ্যামলীর ভিতরে যে রিং রোডটা যেটা আছে সেটার উপর দিয়ে যান, সেটার ভিতর দিয়ে একদম রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। এটা একটা মানে রুট ছিল, এখন সেটাকে চেঞ্জ করে সম্ভবত বসিলা দিয়ে নেওয়া হচ্ছে। তো বসিলা এবং এই মেইন রোডের উপর দিয়ে তো আসলে মানুষ ট্রাভেল করে কিভাবে যাবে আর কি। মানে আপনাকে এমন একটা রুট বেছে নিতে হবে যে আপনার ঘর বাড়ি থেকে যে মানুষগুলা বের হয়ে বাসে ওঠে সেই একেবারে, এখন তো বাসগুলো একেবারে প্রত্যেকটা মানে রেসিডেন্সিয়াল এরিয়ার কোনায় কোনায় চলে গেছে। তো আপনাকে ওই রুটগুলোকে টার্গেট করতে হবে। তাহলে কি হবে যে বাসের পরিবর্তে মানুষ মেট্রোতে ট্রাভেল করবে এবং এই কানেক্টিভিটিটা করতে হবে একদম সারা ঢাকা জুড়ে। তাহলে কি হবে যে ঢাকার উপরের যান চলাচলগুলা এত বিশৃঙ্খল অবস্থা আমরা দেখব না, এবং সাথে সাথে মানে ঢাকাকে আসলে একটু সরিয়ে দেওয়া এবং ঢাকার এই শহরটাকে যে উপরে ভার্টিক্যালি যদি উঠে তাহলে আপনার জাপানি টেকনোলজি নিয়ে আসতে হবে, যে নিচে বিল্ডিংয়ের নিচে ওরকম স্প্রিং জাতীয় কিছু যেটা তারা ব্যবহার করে, যে বিল্ডিং দুলে অথচ ভেঙে পড়ে না, ওই টেকনোলজি দিয়ে ঢাকা শহরের মানুষ বসবাস করবে। অথবা এই ঢাকাকে আপনি ছড়িয়ে দেন, মানে 2 তলার বেশি বা 3 তলার বেশি হয়তো কোনো বিল্ডিং হইতে পারবে না, এবং সেখানে এই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের ওই পারে, তারপরে গাজীপুরের ওই পারে, তারপরে এদিকে সাভারের ওই পারে, এই পুরো ক্যাপিটালটাকে স্প্রেড আউট করে দেন। ওখানে এই করেন, আধুনিক মেট্রো রেলের যোগাযোগ ব্যবস্থা থাকবে এবং স্কুল কলেজ ক্যাম্পাস, এই ঢাকা ইউনিভার্সিটির হয়তো ক্যাম্পাস আরও 10 জায়গাতে থাকলো ঢাকা ইউনিভার্সিটির। তো তাহলে কী হবে, ঢাকা ইউনিভার্সিটির উপরে চাপ পড়বে না এবং সেই সুবিধাটা সাভারের একটা স্টুডেন্টও পাবে, আবার নারায়ণগঞ্জের স্টুডেন্টও পাবে, এবং এটা একটা গ্রেটার ঢাকা হয়ে থাকুক। মানে ঢাকাতেই থাকার তো আসলে আনন্দ বেশি, নারায়ণগঞ্জে থাকলে তো আমরা আমাদের স্ট্যাটাসটা বুঝাইতে পারি না। মানে অনেক হাজব্যান্ড অনেক ওয়াইফের এরকম একটা জিদ যে না আমাদের টাকা পয়সা আছে আমরা ঢাকায় গিয়ে থাকবো। তো ওই ঢাকার নামকরণটা আসলে একটু পরিধি বাড়িয়ে মানে চেঞ্জ করে দেওয়া উচিত। এই নারায়ণগঞ্জ, তারপর ওই গাজীপুর, এগুলো সব নাম চেঞ্জ করে ঢাকা করে দেওয়া উচিত। থাক তোরা সবাই ঢাকার মধ্যেই থাক। তো আজগুবি একটা বুদ্ধি মাথা থেকে আসবে, আমার মনে হয় যে আপনারাও এটা নিয়ে ভাবি না, ভাবতে তো দোষ নাই, ভাবতে কি পয়সা লাগে? যত বেশি ভাববেন তত মাথার চুল পড়বে আর চুল সাদা হয়ে যাবে আর কি। তো বাঙালির চুল সাদা হয়ে যাক এবং চুল পড়ে যাক, আমরা দেখতে চাই। দেখেন না ডক্টর ইউনূসের মাথার চুল সব সাদা, উনি এত ভাবতে উনি গ্রামীণ ব্যাংককে সারা বিশ্বে পরিচিত করে উনি নোবেল প্রাইজ পেয়ে গেছে। এই ভাবতে উনি 3-0 কনসেপ্ট নিয়ে সারা বিশ্বে ওনাকে নিয়ে পড়াশোনা করতেছে মানুষ। তো ভাবি না আমাদেরও যতটুকু চুল আছে আমরা ভাবতে থাকি, আর চুল সাদা করার এই প্রকল্পে সবাই আমরা সামিল হই আর কি। তো বন্ধুরা, আপনারা কে কি ভাবতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজে যারা নতুন ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজে তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই চ্যানেল এবং পেজটা গ্রো করতে সাহায্য করবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে, এবং ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।